দেখ, আমরা আজকে শুরু করব অধঃক্ষেপণ। কিন্তু অধঃক্ষেপণ জানার আগে আমরা একটু ওয়েদার ম্যাপ বা আবহাওয়া মানচিত্র সম্পর্কে জেনে নেবো। তোদের বইয়ে দেখবি আবহাওয়া মানচিত্রের একটা ছোট্ট ছবি দেওয়া আছে, আর সেখানে মেঘাচ্ছন্নতার প্রতীক চিহ্ন দেওয়া আছে। তো মেঘাচ্ছন্নতা ব্যাপারটা কি না, আকাশে মেঘে ঢাকা অবস্থাকেই বলা হয় কি মেঘাচ্ছন্নতা। যে আকাশে কতটা পরিমাণ অংশ মেঘে ঢাকা আছে সেই অবস্থাটাকেই বলা হয় মেঘাচ্ছন্নতা। আর এই আকাশে মেঘের যে পরিমাণ, সেই মেঘের পরিমাণকে প্রকাশ করা হয় অক্টা এককে। তো কিভাবে প্রকাশ করা হয় দেখবি, একটা ছোট ছোট বৃত্ত আছে, এরকম বৃত্ত, একটা ছোট বৃত্তকে মোট 8টা ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, একটা ছোট যেমন বৃত্ত, এইরকম একটা বৃত্ত, ঠিক আছে, এই ছোট ছোট বৃত্তকে মোট 8টা ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, এটাকে 8টা ভাগে ভাগ করে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে কি অক্টা। যেমন একটা আছে দেখবি পুরো এরকম, মাঝখানে কিছু নেই, সাদা, ঠিক আছে, সেটা মানে হচ্ছে সম্পূর্ণ মেঘ মুক্ত। তারপর দেখবি এরকম সাদা, শুধু একটা দাগ দেওয়া আছে, ঠিক আছে, এটা মানে হচ্ছে কি, এটা গোটা একটা দাগ, এটা মানে হচ্ছে 1/8 অংশ। ঠিক আছে, 8 ভাগের 1 ভাগ অংশ মেঘাচ্ছন্ন আছে, তখন প্রকাশ করা হবে এইভাবে। তারপরে প্রকাশ করা হবে এইরকম, এইরকম, ঠিক আছে, তার এই অংশটা পুরো ঢাকা, এটা হচ্ছে 2/8, অর্থাৎ 8, এটা ছিল 8 ভাগের 1 ভাগ, এইটা হচ্ছে কত 2 ভাগের 8 ভাগ, বা এর কাটাকাটি করলে 1 বাই কত আসবে, 4 আসবে, তাই তো, 1/4 অংশ, বা 8 ভাগে মনে রাখার জন্য এটা 8 ভাগের 1 ভাগ, 8 ভাগের 2 ভাগ, ঠিক আছে। এরপরে আসবে কত তোর 8 ভাগের 3 ভাগ। 8 ভাগের 3 ভাগ হলে কেমন হবে, পুরো এটা টানবো, এইটা টানবো, এইটা, ঠিক আছে, এক্ষেত্রে এইটা হবে না, এটা যদি আঁকি ভালো করে, এরকম গোল হবে, এইরকম হবে, এইরকম হবে, এটা ঢাকা হবে, এটা হচ্ছে 2/8, ঠিক আছে, 8 ভাগের 2 ভাগ, একটা দাগ, 8 ভাগের 1 ভাগ, এরকম ঢাকা, এটা 8 ভাগের 2 ভাগ। এবার কি, এর থেকে আর একটা অংশ আমি বাড়িয়ে দিলাম, এটা হবে কত 3 ভাগের 8 ভাগ। এরপর যখন আমি এটাকে পুরোটা ঢাকা দেবো, এটা হবে 4/8, মানে কত 1/2, মানে পুরো হাফ হয়ে গেল, মানে অর্ধেক। দেখ, এই পুরো বৃত্তটার অর্ধেকটা ঢাকা, সেটা হচ্ছে 1/2। এরপর আবার কি হবে, এইটা, তারপর আমি এইটা টানলাম, এইটা পুরোটা ঢাকায় আমার আছে, তার সাথে একটা দাগ টানবো, তাহলে এটা কি হবে 5/8। তারপরে এটা নিলাম, এটা করলাম, এটা পুরোটা ঢাকা দিলাম, তার সাথে এইটা আগে টেনেছিলাম, এইটাকেও ঢাকা দিয়ে দিলাম, এটা হলো 6/8, ঠিক আছে, এটা গেল। এরপর আসি কি, এরপর হচ্ছে 7/8। 7/8টা কি, পুরোটা থাকবে মেঘাচ্ছন্নতা, চারদিকে পুরোটা মেঘাচ্ছন্নতা থাকবে, ঠিক আছে, শুধু মাঝখানের একটু অংশ ফাঁকা থাকবে, সেটা হবে 7/8। আর যখন পুরোটাই কালো থাকবে একদম, সেটা হবে কত, পুরো 100%, পুরোটাই হচ্ছে সম্পূর্ণ মেঘাচ্ছন্ন। আর যখন এটা এই রকম থাকবে, তার মানে অস্বচ্ছ আকাশ, অস্বচ্ছ আকাশ। এগুলো হচ্ছে আমার মেঘাচ্ছন্নতা প্রকাশ করায় অক্টা এককে, এইভাবে, ঠিক আছে। দেখ, এখানে একটা ওয়েদার ম্যাপ, এটা হচ্ছে একটা ওয়েদার ম্যাপ। এই ওয়েদার ম্যাপ ভালো করে দেখ, যে আমাদের পুরো ভারতে, দেখ এখানে একটা ওয়েদার ম্যাপ অ্যাট 8:30 আওয়ার্স IST, ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, ইন্ডিয়ার ডেলি ওয়েদার রিপোর্ট, মন্ডে 5 আগস্ট 1985-এ এই ওয়েদার ম্যাপটা তৈরি করা হয়েছে। দেখ, এখানে এই যে রেখাগুলো হচ্ছে, এই রেখাগুলো হচ্ছে কি সমান্তর সমচাপ রেখা। দেখ, এখানে মাপ দেওয়া আছে 1012 MB, 1010 MB, 1008, 1006, 1004, 1002 কম। দেখ, এখানে একটা জিনিস তোদেরকে বলে দিই, এতটা পড়ে এলি, ঠিক আছে, বিভিন্ন চাপগুলো পড়ে এসছিস, বায়ুর চাপ। দেখ, বায়ুর চাপ এখানে কত 1012, 1010, অর্থাৎ এই দিক থেকে এই দিক কমছে। কোন মাস, আগস্ট মাস। আগস্ট মাসে ভারতে কোন ঋতু থাকে, বর্ষা ঋতু, ঠিক আছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়। কি হয় এই সময়, দেখ এখানে লো প্রেশার থাকছে। লো প্রেশার কী করে বুঝবো, দেখ লো প্রেশার যত 1012, 1010, 1008, 1006, 1004,
1,004, 1,002, তারপর আরও এখানে মানে আরও কমে কমে যাচ্ছে, 1,002 থেকে এখানে হবে 1,000, তারপরে হবে তোর 998, তারপর 996, তারপর 994। অর্থাৎ যত আমি এইদিকে যাচ্ছি, এই দিক থেকে এইদিকে যাচ্ছি, তত কমছে। আমরা জানি মৌসুমি বায়ু কেন প্রবাহিত হয়, ভারতের এই যে একদম উত্তর পশ্চিম ভাগে সেই সময় নিম্নচাপ বিরাজ করে, সেই কারণে কি হয়, সেই সময় এই উত্তর পশ্চিম ভাগে কি থাকে, নিম্নচাপ, আর ভারত মহাসাগরের উপরে থাকে উচ্চচাপ। তাই সেই সময় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এই ভারত মহাসাগর থেকে ভারতের দিকে দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। ঠিক আছে, অর্থাৎ এখানে দেখ বায়ু প্রবাহও দেওয়া আছে, এই যে এই রেখাগুলো দ্বারা প্রবাহিত হচ্ছে বায়ু প্রবাহ। তোদের শুধু এতটা নেই, তোদের মেঘাচ্ছন্ন আছে এটুই পর, ক্লাস 11-এ আরও বিস্তারিত আছে। যারা ভূগোল নিয়ে ক্লাস 11-এ পড়বি তারা এটা সম্পর্কে প্র্যাকটিক্যাল থাকে, হ্যাঁ, এই ওয়েদার রিপোর্টের উপর প্র্যাকটিক্যাল আছে, ঠিক আছে, সেখানে আরও বিস্তারিত জানা যাবে। এখন তাহলে মেঘাচ্ছন্নতাটা আশা করি বুঝতে পেরেছিস, এটাই হলো মেঘাচ্ছন্নতার ব্যাপার। এবার আসি মেঘাচ্ছন্নতার পরেই আরেকটা দেখায়, যেমন এটা দেখালাম 5 আগস্টের, এটা যেমন বর্ষাকাল। দেখ বর্ষাকাল বলে বেশিরভাগই কালো কালো, পুরো ভারতবর্ষ জুড়ে শুধু কালো কালো, মানে 100%ও অনেক আছে, এবং বেশিরভাগই 7/8 অংশ, হ্যাঁ, 5/8 অংশ, 6/8 অংশ, এই সংখ্যাটাই এখানে বেশি। দেখ আর একটা দেখ এখানে আছে, সেটা হচ্ছে তোর ওয়েদার রিপোর্ট, এটা ডেট দেওয়া নেই, কিন্তু এখানে দেখ শুধুমাত্র ভারতবর্ষের ওপরের দিকের অংশটাতে এখানে দেখতে পাবি, বাদবাকি দেখ উত্তর পূর্ব দিকে এই জায়গাগুলোতে অনেকটাই মেঘাচ্ছন্নতা কম, ওই দিকের তুলনায় এখানে মেঘাচ্ছন্নতাটা কম। তাই এটা হচ্ছে তুলনামূলকভাবে শরৎকাল বা শীতকালের সময়ের এইটা, যেমন এখানে শুধুমাত্র করমণ্ডল উপকূলে 2বার বৃষ্টিপাত হয়, তাই এখানে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত হয়। দেখো হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, হরিয়ানা এই সমস্ত জায়গাগুলোতে, তাই এখানে মেঘাচ্ছন্নতা হালকা হালকা। বাকি দেখ পুরো ভারতবর্ষে সেরকম মেঘাচ্ছন্নতা নেই, পুরো অংশটাই কিন্তু মেঘমুক্ত আকাশ। এবং সেই সময় দেখ একটা জিনিস দেখতে পাবি, যে আমরা বায়ুর চাপটা যদি লক্ষ্য করি, দেখ বায়ুর চাপ লক্ষ্য করব যে এইদিকে 1,000, 14, 16, 18, ঠিক আছে, এইভাবে বায়ুর চাপটারও এখানে পরিবর্তন হচ্ছে। যাই হোক, এটা গেল। এরপর আমরা আসবো অধঃক্ষেপণে। অধঃক্ষেপণ কাকে বলে না, মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে যখন বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে তরল ও কঠিন অবস্থায় ভূপৃষ্ঠে পতিত হয়, তখন তাকে অধঃক্ষেপণ বলবো। মনে রাখবি, ভূপৃষ্ঠে যতক্ষণ না পতিত হচ্ছে ততক্ষণ তাকে অধঃক্ষেপণ বলবো না, যেহেতু কুয়াশা বা শিশির বা তুহিন ভূপৃষ্ঠের ওপর পড়ে না, যেমন কুয়াশা বাতাসের মধ্যেই ভেসে বেড়ায়, যেমন হচ্ছে শিশির ঘাসের ডগায় বা গাছের পাতায় পড়ে থাকে, তাই সেগুলো কিন্তু অধঃক্ষেপণ নয়। অধঃক্ষেপণ কোনগুলো? অধঃক্ষেপণ হচ্ছে যেমন বৃষ্টিপাত, সব থেকে প্রধান তরল আকারে যে অধঃক্ষেপণ হচ্ছে সেটা হচ্ছে বৃষ্টিপাত। 2 নম্বর হচ্ছে কি তুষারপাত, শিলাবৃষ্টি, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, এগুলোকে আমরা অধঃক্ষেপণ বলবো। তো তুষারপাত কাকে বলে না, মেঘের ঘনীভূত জলকণা যখন ময়দার গুঁড়োর মতো ঝরে পড়ে তখন তাকে বলা হচ্ছে কি তুষারপাত। আর শিলাবৃষ্টি কি, বৃষ্টিপাতের সঙ্গে যখন বড় বড় বরফের টুকরো পড়ে, আমাদের এখানে কালবৈশাখী সময় হয়ে থাকে, দেখবি যে বড় বড় শিল পড়ে, সেটা হচ্ছে শিলাবৃষ্টি। আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অতি সূক্ষ্ম জলকণার ব্যাস, যেটা 0.5 দেখবি অনেক জোরে বৃষ্টিপাত হওয়ার পর কিছুক্ষণটা সেই সূক্ষ্ম সূক্ষ্ম একদম গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। আর হচ্ছে বৃষ্টিপাত। এবার আসি বৃষ্টিপাত কাকে বলে না, আমাদের প্রচণ্ড সূর্যের তাপে ভূপৃষ্ঠের যে জল, সেই জল কী হয়, বাষ্পীভূত হয়ে আকাশে যায়, এবং সেখানে গিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে শীতল ও ঘনীভূত হয়ে সেই জলীয় বাষ্প জলকণায় পরিণত হয়ে জমাটবদ্ধ হয়ে মেঘে রূপান্তরিত হয়, এবং সেই জলকণাগুলো একে অপরের সাথে কী হয়, মিশে যেতে থাকে, এবং যখন একে অপরের সাথে মিশে সেই জলকণাগুলো আকারে অনেক বড় হয়, আর যখন সেটা মেঘে ধরে রাখতে পারে না, তখন মাধ্যাকর্ষণ শক্তির টানে সেই জলকণা ভূপৃষ্ঠে পতিত হয়, তখন তাকে বলা হয় বৃষ্টিপাত। তো এই বৃষ্টিপাত বিভিন্ন ধরনের হয়ে থাকে, সেই শ্রেণীবিভাগগুলো বলবো। সেটা হচ্ছে যেমন প্রথম পরিচলন বৃষ্টিপাত, প্রথম এবং প্রধান। পরিচলন বৃষ্টিপাত কাকে বলে? পরিচলন বৃষ্টিপাত হচ্ছে যে সূর্যের তাপে প্রচণ্ড উত্তাপে ভূপৃষ্ঠের যে জল, সেই জলরাশি কী হয়, বাষ্পীভূত হয়, বাষ্পীভূত হয়ে কী হয়, বাতাসে গিয়ে মেশে। যেহেতু বাতাসের মধ্যে জলীয় বাষ্প মিশলে কী হবে, সেই বাষ্পটা সেই যে সেই বাতাস হালকা হয়ে যাবে এবং ধীরে ধীরে উপরের দিকে উঠে যেতে থাকবে। তাহলে এটা হচ্ছে এই যে অরেঞ্জ কালারের এটা দেখানো হয়েছে, এটা হচ্ছে ঊর্ধ্বগামী উষ্ণ আর্দ্র বায়ু। উষ্ণ আর্দ্র মানে কি, অত্যধিক উষ্ণতা পড়েছে, উষ্ণতার ফলে জলভাগ উষ্ণ হয়ে গেছে। জলভাগ উষ্ণ হলে তার যে পার্শ্ববর্তী যে অংশ, ঠিক আছে, তোর বায়ুমণ্ডলের যে অংশ, সেই অংশটাও কী হয়, উষ্ণ হয়।
উষ্ণ হয়ে গেলে তাতে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প গিয়ে মেশে, ফলে হালকা হয় এবং জলীয় বাষ্প থাকে বলে সেই বায়ুকে কি বলবো, আর্দ্র বায়ু। তার জন্য সেই আর্দ্র বায়ু ধীরে ধীরে ওপরের দিকে উঠে যেতে থাকে। একটা নির্দিষ্ট উষ্ণতায় উঠে যাওয়ার পর কি হয়, আস্তে আস্তে বায়ুমণ্ডলের উষ্ণতা কমে এবং লিনতাপ ত্যাগ করতে থাকে, যার ফলে কি হয়, আস্তে আস্তে এই বায়ুমণ্ডলের মধ্যে থাকা যে জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্পগুলো ঘনীভূত হয়ে যায়, ঘনীভূত হয়ে মেঘে রূপান্তরিত হয় এবং জলকণায় সেই জলকণাগুলো আস্তে আস্তে মাধ্যাকর্ষণ শক্তির টানে সেই স্থানেই প্রবল বৃষ্টিপাত ঘটায়। এবং যে মেঘটা সৃষ্টি হয় সেই মেঘটা কী মেঘের সৃষ্টি হয়, কিউমুলো নিম্বাস মেঘের সৃষ্টি হয়। তাহলে কি হয়, দিনের বেলা অত্যধিক উত্তাপে কি হয়, জলরাশি উত্তপ্ত হয়ে গিয়ে জলীয় বাষ্পে পরিণত এবং জলীয় বাষ্প বাতাসে গিয়ে মেশে, যার ফলে বাতাস উষ্ণ এবং আর্দ্র হয়ে যায় এবং হালকা হয়ে উপরে ঊর্ধ্বগামী হয়। সেই ঊর্ধ্বগামী বায়ু নির্দিষ্ট উচ্চতায় গিয়ে আস্তে আস্তে শীতল ও ঘনীভূত হয়ে কি হয়, মেঘে পরিণত হয় এবং কি মেঘে পরিণত হয়, কিউমুলো নিম্বাস মেঘে পরিণত হয় এবং বিকেলের দিকে প্রবল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটায়। একেই বলা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। পরিচলন বৃষ্টিপাত কোথায় বেশি হয়, নিরক্ষীয় অঞ্চলে বেশি হয়। কেন নিরক্ষীয় অঞ্চলে? এক নম্বর হচ্ছে উষ্ণতা বেশি থাকে, সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেয় বা সারাদিন লম্বভাবে কিরণ দেয়। দু নম্বর জলভাগের পরিমাণ বেশি থাকে, যার ফলে কি হয়, জলীয় বাষ্পের পরিমাণটাও বেশি হয় এই অঞ্চলে। এই জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে এবং এই অঞ্চলে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু এসে মিলিত হয়, তাই তো এখানে। এবং বিকালের দিকে হয় উষ্ণতা আস্তে আস্তে কমতে থাকে এবং আর্দ্রতা বাড়ে এবং জলীয় বাষ্প ধারণ ক্ষমতাটা ধীরে ধীরে কমতে থাকে এবং আপেক্ষিক আর্দ্রতা 100% পৌঁছালেই প্রতিদিন বিকেলের দিকে কিউমুলো নিম্বাস মেঘ সৃষ্টি হয় এবং প্রবল বৃষ্টিপাত হয়। ঠিক আছে, একে বলা হচ্ছে কি পরিচলন বৃষ্টিপাত। এবং নিরক্ষীয় অঞ্চলে এই বৃষ্টির আরেকটা নাম হচ্ছে 4 o'clock রেন, কারণ প্রতিদিন বিকেল 4টে বা ঠিক তার পরবর্তী সময়ে এই বৃষ্টিপাতটা ঘটে থাকে নিরক্ষীয় অঞ্চলে, তাই এর নাম হচ্ছে 4 o'clock রেনও বলা হয়ে থাকে। 2 নম্বর আসি শৈলোৎক্ষেপ বৃষ্টি। শৈলোৎক্ষেপ বৃষ্টিতে কি হয় না, সমুদ্র অঞ্চল থেকে কি হয়, সমুদ্র অঞ্চলের যে উষ্ণ আর্দ্র যে বায়ু, সেই বায়ু প্রবাহিত হয় কোথায়, এবং সেই বায়ু এসে যদি কোনো উচ্চভূমিতে পাহাড়ে বা পর্বতে এসে বাধাপ্রাপ্ত হয়, কোথায় বাধাপ্রাপ্ত হয়, পাহাড় এবং পর্বতের প্রতিবাদ ঢালে বাধাপ্রাপ্ত হয়, তাহলে সেই বায়ু ধীরে ধীরে ঊর্ধ্বগামী হয়ে যায়, উপরের দিকে উঠে যায় এবং যত উপরের দিকে উঠতে থাকবে সেই বায়ু কী হয়, ধীরে ধীরে শীতল হতে থাকে। শীতল হয়ে সেই বায়ু ঘনীভূত হয়ে যায়, ঘনীভূত হয়ে ওই পাহাড় বা পর্বতের প্রতিবাদ ঢালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। এই ধরনের বৃষ্টিকেই বলা হচ্ছে শৈলোৎক্ষেপ বৃষ্টি, অর্থাৎ সমুদ্র থেকে আগত উষ্ণ আর্দ্র বায়ু কোনো পাহাড় বা পর্বতের প্রতিবাদ ঢালে বাধাপ্রাপ্ত হয়ে সেটা ধীরে ধীরে ঊর্ধ্বগামী হয়, পাহাড়ের ঢালবে, প্রতিবাদ ঢালবে, ওপরের দিকে উঠতে থাকে এবং এটি নির্দিষ্ট উচ্চতায় গিয়ে যত পাহাড়ের ওপরের দিকে বা পর্বতের ওপরে ওঠে সেটি ধীরে ধীরে কী হয়, শীতল হয়ে যায়। শীতল হয়ে গিয়ে সেই বায়ু ঘনীভূত হয়, ঘনীভূত হয়ে সেটা জলে পরিণত হয় এবং সেই জলকণায় প্রতিবাদ ঢালে প্রবল পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। একে বলা হয় শৈলোৎক্ষেপ বৃষ্টি। এবার এই যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন প্রতিবাদ ঢালকে অতিক্রম করে যায়, অতিক্রম করে যখন সেই বায়ু অনুবাদ ঢালে এসে পৌঁছায়, তখন কি হয়, অনুবাদ ঢালে এসে পৌঁছালে সেই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়, জলীয় বাষ্পের পরিমাণ কমে। 2 নম্বর কি হয়, বায়ু এখানে উপরের দিকে উঠছিল তাই শীতল হচ্ছিল, ঠিক আছে, কিন্তু বায়ু এখানে নিচের দিকে নামে, যত বায়ু নিচের দিকে নামবে বায়ুর উষ্ণতা বাড়তে থাকবে, উষ্ণতা বাড়তে থাকলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, যার ফলে সেই বায়ুর মধ্যে থাকা জলীয় বাষ্প কখনোই শিশিরাঙ্ক তাপমাত্রায় পৌঁছাবে না এবং সেই জলীয় বাষ্প কখনোই ঘনীভূত হতে পারবে না, যার ফলে সেখানে বৃষ্টিপাতও হয় না। সেই কারণে অনুবাদ ঢালে বৃষ্টির ছায় অঞ্চল সৃষ্টি হয়েছে। যেমন উদাহরণ হচ্ছে মেঘালয়ের রাজধানী শিলং। মেঘালয়ের চেরাপুঞ্জি প্রতিবাদ ঢালে অবস্থিত, তাই প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, কিন্তু অনুবাদ ঢালে অবস্থিত শিলংয়ে কোনো বৃষ্টিপাত হয় না। যেমন হচ্ছে পশ্চিমঘাট পর্বতে পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত হয়, কিন্তু পূর্বঘাট পর্বতে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে কোনো বৃষ্টিপাত হয় না। বোঝা গেল এটা। এবার আসি 3 নম্বর যে বৃষ্টিপাত, সেটা হচ্ছে কি ঘূর্ণবৃষ্টি। ঘূর্ণবৃষ্টি কাকে বলে, ঘূর্ণবাতের প্রভাবে ঝড় ঝঞ্ঝা সহ যে বৃষ্টিপাত ঘটে তাকে বলে ঘূর্ণবৃষ্টি। ঘূর্ণবৃষ্টি 2 রকম হয়, ক্রান্তীয় ঘূর্ণবাত, একবার এটা পড়েছিস
হ্যাঁ বলেছিলাম ক্রান্তীয় ঘূর্ণবাত কাকে বলে, ক্রান্তীয় অঞ্চলে অর্থাৎ উভয় গোলার্ধের 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে হ্যাঁ যে প্রবল যে বজ্র বিদ্যুৎ সহ ঘূর্ণবাতের সৃষ্টি হয় এবং যার প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি সহকারে প্রবল বৃষ্টিপাত এবং ঝড়ঝঞ্ঝা হয় তাকেই বলা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাত। বিশেষ করে ক্রান্তীয় অঞ্চলে উষ্ণ গভীর কোনো দেখে কীভাবে সৃষ্টি হয় বলে দিই। যে ক্রান্তীয় অঞ্চলে যদি কোনো জায়গায় কোনো নিম্নচাপ সৃষ্টি হয়, অর্থাৎ যেখানকার যে চাপ সেটা যদি 1013.25 মিলিবারের থেকে কমে যায়, তাহলে কী হবে, 1013.25 মিলিবারের থেকে যখন কমে গেল তখন সেখানে বায়ুর চাপ কমে যায়। বায়ুর চাপ কমে গেলে কিন্তু দেখা যায় এই ক্রান্তীয় ঘূর্ণবাতে শুধু 1013 থেকে কমে না, কখনো কখনো এখানে সেটা 970 মিলিবারের থেকেও কমে যায়। 970 মিলিবারে যখন কমে গেল তখন কী হয়, বায়ুর চাপ অত্যধিক কমে গিয়ে গভীর নিম্নচাপের সৃষ্টি করে, যার প্রভাবে এখানে বায়ুর চাপ ঢাল খুব বেশি হয়, যার জন্য পার্শ্ববর্তী উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু প্রবল গতিতে এই নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে এবং এই জায়গার উষ্ণতা অত্যধিক বেশি থাকার জন্য পার্শ্ববর্তী অঞ্চল থেকে আসা উচ্চচাপের শীতল বায়ু এই কেন্দ্রে পৌঁছানোর পর সেই বায়ুটা কী হয়, অত্যধিক হারে উষ্ণ হয়ে যায়। উষ্ণ হয়ে গিয়ে সেই বায়ুটা এই স্প্রিংয়ের মতো ঘুরতে ঘুরতে ওপরের দিকে উঠে যায়। ঠিক আছে, এই ধরনের কেন্দ্রমুখী ঊর্ধ্বগামী বায়ুকেই বলা হচ্ছে কি ক্রান্তীয় ঘূর্ণবাত। এবং এই ক্রান্তীয় ঘূর্ণবাতের প্রভাবে একদম উপরের অংশে যখন এই ঘুরতে ঘুরতে এই জলীয় বাষ্পোষ্ণ উষ্ণ আর্দ্র বায়ু পৌঁছালো তখন সেটা ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে, কিউমুলোনিম্বাস মেঘ সৃষ্টি করে এবং ওই চোখ যে অঞ্চলটাতে ঘূর্ণবাত সৃষ্টি হয়েছে ঠিক তার পার্শ্ববর্তী অঞ্চলে প্রবল বৃষ্টিপাত ঘটায়। এই বৃষ্টিকেই বলা হচ্ছে কি ক্রান্তীয় ঘূর্ণবাতের প্রভাবে সৃষ্ট বৃষ্টি। আর এই যে মাঝখানের অংশটা যেটাকে আমরা বলা হয় ঘূর্ণবাতের চক্ষু, এটা আগে পড়েছিস যে ঘূর্ণবাত ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রীয় অংশে যে নির্মল আকাশযুক্ত শান্ত আবহাওয়া বিশিষ্ট যে অংশ সেই অংশটাকে বলা হয় ঘূর্ণবাতের চক্ষু। এখানে কিন্তু কোনো বৃষ্টিপাত হয় না, তার পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত হয়ে থাকে। নেক্সট এরপরে আসি দেখ যে নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণবাত। নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণবাত কি, নাতিশীতোষ্ণ অঞ্চল হচ্ছে কোন অংশটা, সাধারণত উভয় গোলার্ধের 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি অংশ, বিশেষ করে সুমেরু এবং কুমেরু বৃত্তপ্রদেশীয় অঞ্চল, এই অংশটা আর এই অংশটা। দেখ এই অংশটার এই দিকে থাকে সুমেরু উচ্চচাপ অর্থাৎ মেরু উচ্চচাপ অঞ্চল, আর এই দিকে থাকে ক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল, আর এটা হচ্ছে কি নিম্নচাপ অঞ্চল। এই জায়গাতে যদি কোনো নিম্নচাপের সৃষ্টি হয় এই অংশটাতে, সুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ অঞ্চল, কুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ অঞ্চল, এই অংশে যদি কোনো নিম্নচাপের সৃষ্টি হয় তাহলে সেখানে এই ক্রান্তীয় অঞ্চল থেকেও বায়ু প্রবাহিত হয়। হয়তো এই অঞ্চলে এই উত্তর গোলার্ধে এটা দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়, আর এইদিকে তোর উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। এই দক্ষিণ পশ্চিম দিক থেকে বায়ু যায়, যেহেতু ক্রান্তীয় অঞ্চল থেকে যায় সেই বায়ুটা হয় কি উষ্ণ আর্দ্র বায়ু। আর এইদিকে সুমেরু উচ্চচাপ বলয় থেকে আসে শীতল শুষ্ক বায়ু। আমি যদি এখানে একটু বুঝি যে এই যে কোনো একটা জায়গায় নিম্নচাপ সৃষ্টি হলো, তার ফলে সমুদ্র অঞ্চল থেকে বা ক্রান্তীয় অঞ্চল থেকে আসা কি বায়ু, উষ্ণ আর্দ্র বায়ু, আর এই দিক থেকে আসছে কি স্থলভাগ থেকে আসছে বা এই শীতল অঞ্চল থেকে মেরু অঞ্চল থেকে আসছে কি শীতল শুষ্ক বায়ু। এই দু ধরনের দুটো বিপরীত ধর্মী বায়ু একটাই নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে। এই নিম্নচাপ অঞ্চলে এসে যখন তারা একে অপরের সাথে মিলিত হয়, দুটোর সাথে সংঘর্ষ হয় এবং সংঘর্ষ সেই অঞ্চলে একটি সীমান্তের সৃষ্টি করে। ঠিক আছে, এইটা হচ্ছে কি সীমান্ত। এই সীমান্ত বরাবর উষ্ণ আর্দ্র বায়ুটা ওপরের দিকে উঠে যেতে থাকে, আর এইদিকে শীতল শুষ্ক বায়ুটাই উষ্ণ আর্দ্র বায়ুর ঠিক নিচে বরাবর ওপরের দিকে উত্থিত হয়। একটা সময় গিয়ে এই উষ্ণ আর্দ্র বায়ুটা এই শীতল বায়ুর সংস্পর্শে এসে উষ্ণ আর্দ্র বায়ুর মধ্যে থাকা জলীয় বাষ্প এই শীতল বায়ুর সংস্পর্শে এসে কী হয়, ধীরে ধীরে ঘনীভূত হয়ে এই আর্দ্র বায়ুর মধ্যে থাকা জলীয় বাষ্পগুলো জলকণায় পরিণত হয়ে মেঘের সৃষ্টি করে এবং সেখান থেকেই কী হয়, বৃষ্টিপাত হয় প্রচুর পরিমাণে। একেই বলা হচ্ছে কি নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের ফলে সৃষ্টি বৃষ্টিপাত, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত তার প্রভাবে সৃষ্ট বৃষ্টিপাত। ঠিক আছে, একে আর একটা বৃষ্টিও বলা হয়ে থাকে
কি সীমান্ত বৃষ্টিও বলা হয়ে থাকে। যেহেতু সীমান্ত সৃষ্টি হয়ে বৃষ্টিপাতটা ঘটছে, তাই একে সীমান্ত বৃষ্টি বলা হয়। তাহলে আরেকবার আমি বলে দিই কী হয় ব্যাপারটা। না, মধ্য অক্ষাংশীয় অঞ্চলে যদি কোনো নিম্নচাপের সৃষ্টি হয়, তাহলে সেখানে ক্রান্তীয় অঞ্চল থেকে উষ্ণ আর্দ্রবায়ু এবং মেরু অঞ্চল থেকে শীতল শুষ্ক বায়ু ওই একই নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে এবং নিম্নচাপের কেন্দ্রে পৌঁছানোর পর দুটো বিপরীতধর্মী বায়ুর মধ্যে সংঘর্ষ হয় এবং সেখানে উষ্ণ আর্দ্র বায়ুটা উপরের দিকে উত্থিত হয় এবং শীতল শুষ্ক বায়ুটা নিচের দিকে থেকে উপরের দিকে উত্থিত হয়। এবং একসময় কী হয়, একটি নির্দিষ্ট উচ্চতায় গিয়ে উষ্ণ আর্দ্র বায়ুর সংস্পর্শে এসে শীতল শুষ্ক বায়ুর সংস্পর্শে এসে উষ্ণ আর্দ্র বায়ুর মধ্যে থাকা জলীয় বাষ্পগুলো ঘনীভূত হয়ে গিয়ে জলকণায় পরিণত হয়ে মেঘ সৃষ্টি করে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। সেটা হচ্ছে কি নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের ফলে সৃষ্ট ভূমিরূপ। এখানে আরেকটা বলে নিই, এটা হলো সমস্ত বৃষ্টিপাতগুলো, অর্থাৎ পরিচলন বৃষ্টিপাত, শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত আর ঘূর্ণ বৃষ্টিপাত। ঠিক আছে। আর বৃষ্টিপাত মাপক যন্ত্রের নাম হচ্ছে কি রেন গেজ যন্ত্র। এই হলো ব্যাপার। এখানের মধ্যে এইগুলোই ইম্পর্ট্যান্ট, এটা ভালো করে পড়বি।